এক সময় হতে পারে বইপত্রে লিখবে বা দাদারা নাতিদেরকে গল্প শোনাবে, জানো নাতি, এক যুগে না একটা রাজনৈতিক দল ছিল, ওই দলের একজন বড় নেতা ছিল, এরপর নেতার কন্যা গদিতে বসেছিল, ওই কন্যাও গদি ছেড়ে একসময় লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গিয়েছিল। নাতি বলবে কি আসলেই সত্য নাকি? অবাক হবে, এটাও সম্ভব, এভাবেও যেতে পারে। নিজের নেতাদেরকে ফেলে, কর্মীদেরকে ফেলে একজন এভাবে পালাইতে পারে। এমনকি তার দুর্দিনের সঙ্গী ওই দরবেশরে পর্যন্ত বিপদের মুখে ঠেলে দিয়ে, দরবেশ ছাড়া মানুষ থাকে কিভাবে? অলি আল্লাহ বুজুর্গ দরবেশ নিয়েই তো চলা লাগে, ওই দরবেশরে পর্যন্ত তারা এই হেলিকপ্টারে চড়ে ভাগতে পারে। এইটাও সম্ভব দাদা, এইটাও সম্ভব। না না বলবে, হ নাতি, কি করার, যেটা হওয়ার সেটা তো হয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। আমি ভবিষ্যৎবাণী করছি না, আমি একটা বলছি, হলে তো হতেও পারে, বাকি গায়েব তো আমরা জানি না, বাকিটা আল্লাহই ভালো জানে। এই অঞ্চলে একসময় দাপুটে রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। ওই মুসলিম লীগ থেকেই তো পরে আওয়ামী মুসলিম লীগ, ওই আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দরে মুসলমানি কইরা বের করে হলো আওয়ামী লীগ। মানে ইতিহাসটা তো এভাবেই এসেছে, মুসলিম লীগ। ওই মুসলিম লীগ কই গেল? ওই 47-এ দেশভাগ হয়েছিল তো মুসলিম লীগের কারণেই, একদিকে কংগ্রেস আর একদিকে মুসলিম লীগ। কি পরিমাণ তারা দাপুটে ছিল! আজকে মুসলিম লীগ কই? বলবেন নাই, আছে, বাস্তবে আছে, দলটা আছে, কিন্তু এর সভাপতিকে, সেক্রেটারিকে, এটার নামই বলতে পারবেন না, এই পরিমাণ আলোচনার বাইরে চলে গেছে। নিজামে ইসলাম এক সময় খুব তার সুনাম ছিল, তার দাপট ছিল, রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল, এমনকি সেই 50-এর দশকে। তাই সেটা তো তারা, মানে ওই সময় নিজামে ইসলাম তো বিশাল পাওয়ারফুল একটা ব্যাপার। আজকে নিজামে ইসলাম কই? বাংলাদেশে নিজামে ইসলাম ভেঙেছে, কয় টুকরা হয়েছে, মানে এটার কয়টা ভাগ, আর কোন ভাগে সভাপতিকে, সেক্রেটারিকে, অফিস কোথায়, অ্যাক্টিভিটিস কি, আর খালি কি নেতা আছে না 2-4টা কর্মীও আছে, আমার জানা নাই। এখন এই কয়দিন পর্যন্ত যারা রাজত্ব করেছে, বিগত দিনগুলোতে তো অন্য রাজনীতি করারও সুযোগ ছিল না। শিবিরের ছেলেরাও দেখেন না ঢাকা ভার্সিটিতে কেউ কেউ আওয়ামী লীগ পরিচয় দিয়ে পর্যন্ত রাজনীতি করেছে। কেন? কারণ একটাই দল, অঘোষিত বাকশাল, ভিন্ন কিছু করার কোনো সুযোগই নাই। এমনকি যারা ধর্মীয় রাজনীতি করে, অনেকে তো খেলাফত শব্দও মুখে আনতে পারে নাই, দিন কায়েমের কথাও বলতে পারে নাই, রাজনীতি করবে দূরের কথা। কিন্তু আল্লাহ চাইলে আগামী দিনেও তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে না, নিজামে ইসলামের মতো হবে না। এটা কিভাবে বলি? সব জায়গায় ভিন্ন মতের সুযোগ আছে, আর সব জায়গায় সুযোগ আছে নাই, বরঞ্চ যেখানে দলিলের আলোকে মতভিন্নতা হয় সেখানে ভিন্নতার সুযোগ আছে। এজন্য আমরা অনেকে ভাবি দুনিয়াতে মাযহাব মনে হয় 4টা, বাস্তবে কি জানেন? দুনিয়ায় মাযহাব ছিল কয়েক হাজার। কয়টা? কয়েক হাজার। বলবেন হুজুরতলা 4টা আছে, বাকিগুলো কই গেল? বিভিন্নটা বিভিন্ন কারণে গিয়েছে। কোনোটা যোগ্য সাগরেদ পায় নাই, তাই সামনে আগাতে পারে নাই। কোনোটা যোগ্য অনুসারে পায় নাই, তাই হারিয়ে গিয়েছে, আর আগের ইমামরাও কিতাবাদি ওইভাবে লিখে যায় নাই, যেমন মনে করেন। তাহলে দেখা যাচ্ছে যে মাযহাব 4টা টিকে আছে। কেন? কারণ অনেকগুলোর পর্যাপ্ত অনুসারী ছিল না, যোগ্য সাগরেদ ছিল না, আর কোনোটা এমন দলিলের বিবেচনায় অত বেশি স্ট্রং ছিল না যেগুলোর সাথে পাল্লা নিতে পারে, এগুলোর সমান সমপর্যায়ে আসতে পারে। এই 4টা আজও কেন টিকে আছে? ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, আর আজ 1446 হিজরি, এতকাল পর্যন্ত কেন টিকে আছে? কারণ সবগুলোর মধ্যেই টেকার মতোই শক্তি আছে। হাজার হাজার আলেম এসেছে এক একটা মাযহাবে, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, কিন্তু কেউ পারে নাই অন্যটারে বাতিল ঘোষণা করতে। এজন্য তারা স্বীকারই করে দিয়েছেন 4 মাযহাব হক, যে যেই মাযহাবই মানুক না কেন, দলিলের আলোকেই যেহেতু ইখতিলাফগুলো হয়েছে এবং প্রতিটা মতভিন্নতার পেছনে পর্যাপ্ত দলিল আছে, সুতরাং ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের মতভিন্নতা রহমত, এটা এগুলোর ব্যাপারে প্রযোজ্য হবে। তাহলে মাযহাবের প্রয়োজনীয়তা আছে নাকি নাই? কার জন্য প্রয়োজন? আমাদের মতো যারা সাধারণ, আমিও সাধারণ, এই মাদ্রাসার সব হুজুররাও সাধারণ, সবাই সাধারণ, যারা নিজেরা গবেষণা করে করে, ইস্তেহাদ করে করে বের করতে পারে না, এরা সবাই সাধারণ। এদেরকে আর এক ইমামের অনুসরণই করা লাগে। এমনকি নিজে ইমাম হলেও অনেকে এটাকেই নিরাপদ মনে করেন তার চাইতে যোগ্য কাউকে অনুসরণ করবে। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, নাম শুনেছেন? ইমাম মুহাম্মাদের ব্যাপারে সকলে একমত হতে বাধ্য এবং হয়েছেন বটে। ইমাম মুহাম্মাদের যোগ্যতা কোনো অংশে ইমাম শাফিঈর চাইতে কম ছিল না, বরং বেশি ছিল। কিন্তু এত বেশি যোগ্য হয়েও নিজে আলাদা মাযহাবের ইমাম হন নাই, তিনি নিরাপদ মনে করেছেন আমার উস্তাদ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই পথ দেখিয়েছেন এই পথেই চলি। হ্যাঁ, এটা মাথায় গেঁথে রাখবেন, হানাফি মাযহাব মানে আবু হানিফার ফতোয়া না, এটা হলো মূর্খ লোকদের মাথার পোকা। এরা ভাবে হানাফি মাযহাব মানে শুধু আবু হানিফার ফতোয়া। তাহলে ভাই, এই যে আজকের যুগে আল্লামা তাকি ওসমানী এবং অন্যান্য গবেষকরা তারা মাসালা লিখে যখন বলে এটাই হলো ব্যাংকিং সেক্টরে হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হলো ডিজিটাল ফটোগ্রাফির ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে
হানাফি মাযহাবের ফতোয়া, তা আধুনিক জিনিস তো আবু হানিফা দেখেই নাই, কল্পনাও করতে পারে নাই, সমাধান দিল কবে? না দিলে এটা হানাফি মাযহাব হলো কিভাবে? এজন্য আমি আগেই বলেছি, মাযহাব মানে মূলনীতি। মাযহাব মানে কি? মূলনীতি। ওই মূলনীতিগুলো অনুসরণ করে করে যারা ফতোয়া দিবেন, মূলনীতিগুলো অনুসরণ করে করে যখন ফতোয়া দিবেন, তখন সেগুলো একদিকেই নিসবত হবে। তাহলে বলবেন এটারে হানাফি মাযহাব কেন বলে? তাহলে সহজ জবাব, ওইটারে মুজিববাদ আর মুজিবের বাংলাদেশ কেন বলে? এয়ারপোর্টে আজকেও দেখেছি আমি, আজকেও ওয়েলকাম, আজকে না আফওয়ান, ওই যে সর্বশেষ যেদিন এসেছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে, ওদিন ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ, আজকে ওই জায়গা দিয়ে এসেছি, আজকে ওইটাতে মিস করেছি আর কি। নাই, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ মানে কি? মুজিবের বাংলাদেশে স্বাগতম। কারণ বাংলাদেশ আমার না, বাংলাদেশ আপনার না, বাংলাদেশ জিয়াউর রহমানের না, বাংলাদেশ আরও অন্যান্য যারা নেতা ছিল তাদের না, বাংলাদেশ সবার। কি সন্দেহ আছে নাকি? বাংলাদেশ সবার না? সবার। তো মুজিবস বাংলাদেশ মানে কি? এটা মগের মুল্লুক নাকি এটা তার জমিদারি নাকি এটা তার ব্যক্তিগত সম্পত্তি? মানেটা কি? মাথায় তো ধরে না। আমি তো সংবিধানও বুঝি না রে ভাই। সংবিধান একবার বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, শুনলে মজাই লাগবে। আচ্ছা, সকল ক্ষমতার উৎস, আচ্ছা আমরাই তো রাজা, আমরাই তো দেশটা চালাই, আমরা যা বলি তা হবে, লিখবে। আবার আরেক দিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, লেখে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে সকল ক্ষমতার মালিক যে, তারে তো রাজা বলে, প্রজা বলে না। তো প্রজাতন্ত্র যদি হয় বাংলাদেশ, প্রজা কোনটা আর রাজা কোনটা ক্লিয়ার করেন। প্রশ্ন বুঝতে পারছেন? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে, প্রশ্ন আসবে না কি আসবে না? যদি বলেন আমরা প্রজা তারা রাজা, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো কেমনে? সকল ক্ষমতার উৎস তো তারাই হয়ে গেল। আর যদি বলেন না আমরা রাজা তারা প্রজা, তাহলে এবার একটা জবাব দেন। জবাব হলো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রপতি শব্দ শোনেন নাই জীবনে? প্রেসিডেন্টের বাংলা কি লেখে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? পতি মানে কি এটা বোঝার আগে বোঝেন, অনেক মহিলারে বলে পতিভক্ত, শোনেন নাই? অনেক মহিলারে বলে না পতিভক্ত, মেয়েটা পতিভক্ত। তো পতি মানে কি? মাশাআল্লাহ সবাই পারে। পতি মানে কি? স্বামী, হাজবেন্ড। তো চুপ্পু সাহেব যদি বাংলাদেশ নামক গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের হাজবেন্ড হন, ওয়াইফটাকে, প্রশ্ন বুঝতে পারছেন? তিনি যদি হাজব্যান্ড হন, ওয়াইফ কি আপনারা? ওয়াইফকে আপনারা? তাহলে গোটা রাষ্ট্রটারই বউ বানায় সাইরা দিল, একা জামাই হলো। আরে এক জামাই এত বড় হক আদায় করবে কেমনে? এটা তো সম্ভবই না। এত 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 ওয়াইফ নিয়ে কোনো জামাই সংসার করতে পারে নাকি? আর যদি বলেন না হুজুর এখানে স্বামী মানে মালিক, কারণ স্বামীর অর্থ আছে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী, ভালো কথা। তো রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক। আমরা কি? তিনি যদি রাষ্ট্রের মালিক হন, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশের মতো, তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা ভৃত্য, আমরা দাস। আরে আগেরটা সত্য না পরেরটা সত্য বল? যদি বলি সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে প্রজাতন্ত্র বলিস কেন? রাষ্ট্রপতি বলিস কেন? তাহলে আগেরটা ভুয়া না পরেরটা ভুয়া? কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে সত্য হতে পারে না। তার মানে পুরোটাই ধোকা, পুরোটাই ধোকা। কিসের গণতন্ত্র আর কিসের এই তন্ত্র আর কিসের সেই তন্ত্র? সবচাইতে পারফেক্ট নাম ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র, ধোকাবাজি তন্ত্র। এটাই বাস্তবতা। তাহলে দুনিয়ার লাইনে এই কমন জিনিসগুলো বোঝে না। আমরা তো ভাই মোল্লা মৌলবী মানুষ, আমরা তো জাগতিক। আমি নিজে স্কুলে বারান্দায়ও যাই নাই, পড়াশোনা দূরের কথা, কেজিওনেও পড়ি নাই, বাকিগুলো দূরের আলাপ। এরা তো বহুত পড়েছে, আমাদের ছোট ছোট মাথা, এদের তো ইয়া বড় বড় ইয়া মোটা মোটা মাথা। এতকাল বসে পড়াশোনা করে কমন জিনিসটা বোঝে নাই। সংবিধান একটা চাপিয়ে দিয়েছে, কোরআনের চাইতে বেশি দাম দিয়ে রেখেছে ৭২-এর সংবিধানের নামে, যে কুফরি সংবিধান গোটা জাতিকে মানতে বাধ্য করা হয়েছে। এই ৭২-এর সংবিধানটাই তো পুরো অবৈধ সংবিধান। এর পক্ষে জনগণের মত কবে নিয়েছে? জনগণের ম্যান্ডেট কবে নিয়েছে? ইন্ডিয়ার বুকে লিখে বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে। বলেছে মুক্তিযোদ্ধারা নাকি ৪ উদ্দেশ্যে লড়াই করেছে। কি কি? ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। আমি নিজে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, যারা আমার জন্মের আগে ইন্তেকাল করেছে, এদের তো সম্ভব না। আমি যে কয়েকজনকে পেয়েছি, কয়েকজনকে, মাত্র কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, বলেছে বাপজান দেখো, চাচাজান দেখো, ভাতিজা দেখো, এক একজন এক একটা বলে। কেউ কেউ তো এটাও বলেছে সমাজতন্ত্র কি, তাই তো বুঝি না, এটার জন্য যুদ্ধ করব পরের কথা। ধর্মনিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছি, এটা মুজিবের বানানো কথা, এটা আমাদের দিলের কথা না। এজন্যই স্যাটিসফাইড ছিল না বলেই তো যেই মুজিব সংবিধান লিখিয়েছে, সংবিধান পাশ করেছে, ওই মুজিবই সংবিধানটা ডিলিট করে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে ওইটারে বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছে। তো যেই জিনিস যিনি আনে উনি বাদ করে, ওই জিনিস আবার অন্যজনে কেমনে চাটে? আরে মুখ থেকে থুতু ফেললে ফেলেই দিয়েছে, ওইটারে আবার জোর করে মুখে ঢোকানোর কি দরকারটা পড়েছে?
কি কষ্ট পাচ্ছেন? যেটা বাস্তবতা এটা তো মানতে হবে, অস্বীকারের সুযোগ নয়। কে কোন দল কে কোন মত বুঝি না, এই কথাগুলো যে আজকে বলছি এমন না। কি এটা মনে হচ্ছে আজকে বলেছি? এ সাহেব প্রতাপ মাহফিলে কি একবার আসলাম নাকি? আগেও আসি নাই? কি মনে হয় আমার সুর কি 5 আগস্টের পরে চেঞ্জ হয়েছে? না, আলহামদুলিল্লাহ। অনেকে উল্টাটা বলে, হুজুর আগে একটু বেশি বলতেন এখন দেখি কম বলেন, আগে একটু গরম বেশি ছিল এখন দেখি একটু ঠান্ডা হয়েছে। আমি বলি এমন হলে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা তো অন্তত ইমানকে প্রশ্নবিদ্ধ করবে না। উল্টাটা হলে টেনশনের বিষয় ছিল। তো যার কারণে যেটা বাস্তব সেটা মানতেই হবে, না হলে দলান্ধ মতান্ধ নেতান্ধ হয়ে নেতার সঙ্গে ফেরাউনের মতো ডুবতে হবে। তাহলে মূল যে আলোচনাটা করলাম, মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? তো যেই জিনিসের পেছনে দলিল আছে, একটাকে মানতে গিয়ে আরেকটার অস্বীকার করবেন কিভাবে? আর যারা সব কয়টাকে অস্বীকার করে কিসের নামে? সবকে ঐক্য। মাযহাব ডিলেট হলে নাকি ঐক্য হবে? কোত্থেকে রে ভাই? মাযহাব ডিলেট হলে ঐক্য হবে এই কথা কে বলেছে? বাংলাদেশে যারা মাযহাব মানে না তারা আজ ঐক্যবদ্ধ হতে পেরেছে। বিশ্বাস না হলে রাজশাহী যান, বাংলাদেশে তাদের বলতে গেলে প্রাণ কেন্দ্র। রাজশাহী শহরের মধ্যেই দেখবেন কি পরিমাণ মারপিট চলে, একজন আরেকজনের থেকে আলাদা হয়ে এই প্রতিষ্ঠান ওর বিরুদ্ধে ফতোয়া, ওই প্রতিষ্ঠান ওর বিরুদ্ধে ফতোয়া। এমনকি কোন জিনিসটা এক করতে পেরেছে? ওদের সবার নামাজ একরকম হয়, তাদের হাত বাঁধা একরকম হয়। আমি দেখাবো না, আমি এগুলো নিয়ে টিটকারিও করার যে পছন্দ করি না। লেকিন বাস্তবতা যেটা, ঐক্যের নামেও যদি ফাটল হয় তারাও তো একরকম হতে পারে নাই। কি বিশ্বাস হয় তারা যে একরকম হতে পারে নাই? এই সাহেব প্রতাপ মসজিদে নিয়মিত নজর রাখেন, বুঝবেন। এবং এই মসজিদ কেন, বাংলাদেশের যে কোনো মসজিদে তাকালে বুঝবেন তাদের মধ্যে বহুত মতভিন্নতা রয়েছে। থাকে না মতভিন্নতা? মতভিন্নতা থাকা খারাপ না, মতভিন্নতা থাকা ভালো। তবে মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে মূল নিয়ে। মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে মূল নিয়ে। আমরা যে যেই ধারার হই, যে যে দলের হই, যে যে মতের হই, আল্লাহর প্রশ্নে কত মতভিন্নতা নাই, রাসূলুল্লাহর প্রশ্নে মতভিন্নতা নাই, খেলাফতের প্রশ্নে মতভিন্নতা নাই, সুদূর করতে হতো নাই। বাংলাদেশের সবগুলো পতিতালয়কে ভেঙে গুড়িয়ে দিতে হবে, এই বিষয়ে কোনো মতভিন্নতা নাই। এই দেশে যত দুর্নীতি চলছে, দুঃশাসন চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, পর্দামি চলছে, এগুলোর মূলোৎপাটন করতে হবে। এ নিয়ে কত মতভিন্নতা নাই। তো যেটা নিয়ে মতভিন্নতা নাই সেটা নিয়ে ঐক্যবদ্ধ হই, সেটা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাই। যেটা নিয়ে মতভিন্নতা আছে সেটা নিয়ে দলিলের আলোকে আলোচনা পর্যালোচনা চালাতে থাকি। কি সমস্যা হয়েছে? আপনি আপনার দলিল দেন, উনি ওনার দলিল দেন, শ্রদ্ধার সাথে আলোচনা চলতে থাকুক। এরপর যার কাছে যেটা যৌক্তিক মনে হবে করতে থাকুক, কিন্তু মূলের বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা মূলের লাইনে ছাড় দিয়ে রেখেছি, শাখা নিয়ে মারপিট করে যাচ্ছি। মূলের লাইনে খবরই নাই। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছরে পতিতালয় বন্ধ করা গেল না। কত সরকার এলো আর গেল, বেশ্যার প্রেমকেও ছাড়তে পারলো না। এই কষ্টের বিষয় না? এই বেশ্যার পক্ষে কি আছে, মানে কোন মধুটা আছে পতিতালয়ে বলেন দেখি? কারণ পতিতালয় বন্ধ করলে আপনারা মিছিল করবেন সরকারের বিরুদ্ধে, আপনারা আন্দোলনে নামবেন সরকারের বিরুদ্ধে। কয়েকদিন বিবিসি, কয়েকদিন ডেইলি স্টার, কয়েকদিন প্রথম আলো, কয়েকদিন আরও যারা যারা আছে ওদের জাতি ভাই, ওরা একটু লম্ফঝম্প করতে পারে তো গোটা বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের হাত শক্তিশালী করবে। করবে না কি জানি মধু আছে, আল্লাহ ভালো জানে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওই আইন বাস্তবায়িত হয়েছে? হয় নাই। কি যে মধু আছে এখানে, নাম দেয় গণতন্ত্র। আগেই বলেছি না, এগুলো নাম গণতন্ত্র দিল, আসলে দিল্লি তন্ত্র, আসলে ওয়াশিংটন তন্ত্র, আসলে ইসরায়েল তন্ত্র, আসলে বেইজিং তন্ত্র, আসলে মস্কো তন্ত্র। তো যাই হোক, লম্বা চড়া আলোচনা করে ফেললাম। মাযহাবের বিষয়টা আশা করি মৌলিক ধারণা হয়েছে। আমাদের ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমিও বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।